আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, একদিকে জ্বালানি সংকটের কারণে দেশের অর্থনীতি যখন বিপর্যয়ের মুখে, ব্যবসা বাণিজ্যের ধস নামতে শুরু করেছে, রাষ্ট্রের জ্বালানি সাশ্রয়ে বা অর্থ সাশ্রয়ে আবার সরকারের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ, অন্যদিকে আবার খোদ জাতীয় সংসদে প্রতিদিন কোটি কোটি টাকা খরচের মাধ্যমে এক ধরনের ভানুমতির খেল চলছে। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম এসেছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তার নামও কয়েকবার করে এসেছে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়। একইভাবে এরও আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তার নামও এসেছে প্রভাবশালী ব্যক্তি হিসেবে। এবার তারেক রহমানের নাম সরকার গঠনের 2 মাস যেতে না যেতেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতে এত বেশি উৎফুল্ল হওয়ার কি কারণ থাকতে পারে? বরং অনেকে বলেন যে টাইম ম্যাগাজিনের নাম যারা আসে তারা আসলে কপাল পুড়তে শুরু করে, নিজেকেও অন্যরকম প্রভাবশালী হিসেবে মনে করার চেষ্টা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা, বা অন্তত আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন যারা। আর এর মধ্য দিয়ে তাদের যে আত্মবিশ্বাস বেড়ে যায়, এর মাধ্যমে তারা ভুল পথে পরিচালিত হওয়া শুরু করেন অনেকখানি। তার মধ্য দিয়ে সরকারের পতনটাও ত্বরান্বিত হয়, এমনটা অনেকে মনে করেন এবং ক্ষেত্র বিশেষ দেখাও গেছে। তাই ধরে নিলাম ঠিক আছে, কোনো কিছুই না, একটা প্রভাবশালী পত্রিকা প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম এসেছে, উচ্ছ্বাস প্রকাশ করতেই পারেন সরকার দলীয় নেতা কর্মীরা, এমপি মন্ত্রী থেকে শুরু করে আরো অনেকে। কিন্তু সেই উচ্ছ্বাস প্রকাশ করুন আপনাদের দলীয় প্ল্যাটফর্মে, সভা সমাবেশে গলা ফাটান, চিৎকার করুন, তাতে কারোর কোনো আপত্তি নেই। এবং প্রধানমন্ত্রী স্তুতি করুন, বন্দনা করুন, তেলের ড্রাম নিয়ে বসে যান তৈলমর্দন করতে, প্রশংসায় পঞ্চমুখ হতে, কারোর কিছু বলা থাকবে না। কিন্তু জনগণের টাকায় পরিচালিত জাতীয় সংসদে কেন এগুলোকে ঘিরে রীতিমতো গান কবিতার আসর বসবে? তারেক রহমানের নামটি প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছে জানার পরে বুধবার জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি বিষয়টি আলোচনা সূত্রপাত করেন। সরকার দলীয় সংসদস্যরা টেবিল চাপড়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, তাকে সমর্থন করেন। এ পর্যন্ত হলেও ঠিক ছিল। তিনি শুরু করে দিলেন প্রধানমন্ত্রীর বন্দনা হিসেবে তাকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি শুরু করলেন। সবাই তো হাততালি। একদিকে মানুষের যে দৈনন্দিন দুশ্চিন্তা, যে দুর্ভোগ, লোডশেডিং এ বিপর্যস্ত দেশ, সেদিকে আবার বিদ্যুৎ খরচ করে, রাষ্ট্রের লাখ লাখ টাকা খরচ করে অহেতুক বিষয় নিয়ে হাততালি। গত 12ই মার্চ যখন প্রথম অধিবেশনের শুরুর দিনটি, সেদিনও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের সময়ও এই জাতীয় সংসদ কবিতা গানের আসর হয়ে জমে উঠেছিল। বঙ্গবন্ধু শেখ হাসিনার বন্দনায় আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা যেভাবে অহেতুক তার বন্দনায় হাততালি দিতেন, প্রশংসায় পঞ্চমুখ হতেন, তখন তো আমরা সমালোচনা করেছি। বিএনপিও এই বিষয়গুলোর সমালোচনায় আক্রমণাত্মক হয়ে উঠেছিল। কেন এখনো সেই কালচার চলবে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তো অনেক কিছু পরিবর্তন করছেন, এইগুলো কেন এই মুহূর্ত পর্যন্ত চলবে? কেন এইগুলোতে তিনি বেশ অন্যরকম একটা আনন্দ ভোগ করবেন? মানে আমার প্রশ্ন যে প্রধানমন্ত্রী তারেক রহমানও কি এগুলো উপভোগ করছেন? তার বেশ ভালো লাগছে, ভালো লাগারই কথা।
আমরা যা দেখে এসেছি অন্তত। কিন্তু আবার তিনি যে কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেটি পল্টনে অবস্থিত সেখানে গেলেন দীর্ঘদিন পর দেশে ফিরে আসার পরে, তখন তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মীদের ভিড় জমে গিয়েছিল। পল্টন কার্যালয়ের সামনের সড়কে উপচে পড়া নেতাকর্মীদের অবস্থান, তীব্র যানজটের সৃষ্টি হলো। তখন প্রধানমন্ত্রীকে আমরা কি বলতে শুনলাম? তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমি ভবিষ্যতেও এই অফিসে আসার ইচ্ছে রয়েছে, কিন্তু আপনারা যদি এইভাবে যানজটের সৃষ্টি করেন, মানুষের দুর্ভোগের সৃষ্টি করেন, তাহলে কিন্তু আমি আর আসবো না। বেশ ভালো লেগেছিল কথাগুলো আমাদের, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম। তাই যদি হয় একটা সড়কে যানজট সৃষ্টির জন্য তিনি এমন কথা বলতে পারেন, তাহলে এই যে জাতীয় সংসদে মানে একেবারে দৃষ্টকটুভাবে নির্লজ্জের মতন যারা প্রধানমন্ত্রীর বন্দনায় একেবারে প্রতিযোগিতা শুরু করে দিচ্ছেন, সে বিষয়ে কেন প্রধানমন্ত্রী কিছু বলেন না? জাতীয় সংসদের কার্যক্রম চালাতে গিয়ে প্রতি মিনিটে এই মুহূর্তে ঠিক নয়, এটি আরো প্রায় অর্ধযুগ আগের হিসেব, প্রতি মিনিটে খরচ হয় 3.25 লাখ টাকা, প্রায় 2,72,000 টাকা। আরো অর্ধযুগ আগের হিসেব টিআইবির প্রতিবেদন অনুযায়ী। টিআইবি তার প্রতিবেদনে জানিয়েছিল যে একাদশ জাতীয় সংসদ, এটা তো ত্রয়োদশ জাতীয় সংসদ, একাদশ জাতীয় সংসদে সরকার ও সরকার প্রধানের প্রশংসায় 61 ঘন্টা 26 মিনিট ব্যয় হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় 100,39,33,000 টাকা। আর সংসদ সদস্যরা নির্ধারিত সময়ে না আসায় সংসদের 22টি অধিবেশনে কোরাম সংকটের কারণে সংসদ কার্যক্রম শুরু হতে বিলম্ব হওয়ায়, অর্থাৎ 60 জন সংসদ সদস্য উপস্থিত হননি, তার আগে সংসদের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। কিন্তু সংসদের তো অন্যান্য হিসাব নিকাশ চলছে, কার্যক্রম চালাতে গিয়ে বিদ্যুৎ খরচ হচ্ছে, আরো অনেক জিনিস অপচয় হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সেখানকার স্টাফদের, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় ক্রম সংকটের কারণে বিলম্বে সংসদ কার্যক্রম শুরু হয়, মানে ব্যয় হয়েছে 54 ঘন্টা 38 মিনিট। এর আর্থিক মূল্য ছিল প্রায় 90 কোটি টাকা। আবার রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় সরকার দলীয় সদস্যরা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রশংসায় 19.8% সময় ব্যয় করেছেন এবং সরকারের প্রশংসায় 19.4% সময় ব্যয় করেন। এই যে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব দেওয়ার মাধ্যমে আলোচনা শুরু হয়, এর কি প্রয়োজনীয়তা আছে? আমরা সবাই জানি যে সরকারে লিখে দেওয়া বক্তব্যই রাষ্ট্রপতিকে পাঠ করতে হয়, অন্য কিছু নয়। তো সরকারের পক্ষ থেকে তো উন্নয়ন কর্মসূচি, উন্নয়ন বক্তব্য আমরা তো সারা বছর শুনে থাকি, এতে আবার রাষ্ট্রপতির বক্তব্য সেটা নিয়ে আবার আলোচনা হবে। অহেতুক এই সংস্কৃতি ধরে রাখার কি প্রয়োজন থাকতে পারে? এবং আর এর গুরুত্বটা বা কি? কিছু তো নেই। এবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন প্রথা অনুযায়ী, তার উপরে 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা চলছে এবং দীর্ঘ আলোচনায় সংসদে ব্যয় হতে পারে 80 কোটি টাকারও বেশি, 81,70,00,000 টাকা হিসাব করে দেখা গেছে। কি গুরুত্ব আছে এই সবের? আর এই যে দলীয় প্রধানদের নামে বন্দনা, প্রধানমন্ত্রীর নামে বন্দনা, দলের বন্দনা, এইসব বন্দনা গাইতে করতে গিয়ে কবিতা গানের আসর, এর থেকে আমাদের মুক্তি ঘটবে কবে আমরা জানি না। কিন্তু জনগণের কষ্টের টাকায় এমন আমোদ ফুর্তি করাটা পৃথিবীর আর কোথাও উদাহরণ হিসেবে আছে কিনা আমার জানা নেই, হয়তো নেই, আমি জানি না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।